আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়নরত নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। তো এর পাশাপাশি তোমাদের যেহেতু দীর্ঘদিন তোমরা পাঠ থেকে অনেক দূরে আছো, সরাসরি ক্লাসে সম্পৃক্ত হতে পারছো না, সে কারণে তোমাদেরকে নিয়ে আসলে যাতে পড়া পিছিয়ে না থাকো, পাঠটা তোমাদের রেগুলার থাকে, সেই কারণে এই ব্যবস্থা। তো এই সিস্টেমে তোমরা ঘরে বসে থেকেই তোমাদের পাঠগুলো কমপ্লিট করবে, যাতে স্কুল পরিস্থিতি যদি স্বাভাবিক হয়, স্কুল খুললে যেন পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারো, ক্লাসে তোমরা রেগুলার থাকতে পারো এবং পাঠ ধরতে পারো, বুঝতে পারো। অর্থাৎ তোমার সব কিছুকে কন্টিনিউ রাখার জন্য এই অনলাইন ব্যবস্থা। তো যারা ক্লাস 9-এ কমার্স এবং আর্টসে আছো, তাদের বিষয়টা হচ্ছে বিজ্ঞান বিষয়। তো এই বিষয়ে তোমাদের জানো যে তোমাদের অধ্যায় আছে টোটাল 14টা। এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান সব অংশই এবং সমন্বিত অংশ আছে, সবগুলো মিলিয়ে তোমাদের টোটাল 14টা অধ্যায় আছে। তো বছরের শুরু থেকেই বেশি দিন আসলে নেওয়া যায়নি, কারণ মার্চের 17 তারিখ থেকে তোমাদের ক্লাস অফ আছে, যার কারণে দীর্ঘদিনে তোমরা পিছিয়ে আছো অনেক। তো যদি রেগুলার ক্লাসগুলো দেখো, বাসায় নিজেরা একটু চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ রিকভার করতে পারবে। তোমাদের ক্লাসে 2 অধ্যায়, তৃতীয় অধ্যায়ও কিছুটা হয়েছিল, তো আমরা তৃতীয় অধ্যায়টা আবার শুরু করছি প্রথম থেকে। অধ্যায়টা হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। হৃদযন্ত্র, হৃৎপিণ্ড, হার্ট। তোমরা জানো যে হার্ট হচ্ছে একটা পাম্প যন্ত্র, অর্থাৎ সে সারা শরীরে রক্তটাকে সঞ্চালন করায় পাম্প যন্ত্রের মতো, অর্থাৎ সংকুচিত হয়, প্রসারিত হয়। তো উন্নত শ্রেণীর যত প্রাণী আছে, সব প্রাণীর জন্যই রক্ত সংবহন তন্ত্র নামে যে তন্ত্র আছে, রক্ত সংবহন তন্ত্র, এর মাধ্যমে আমাদের শরীরে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা বিশুদ্ধ হয়ে সারা শরীরে পরিবাহিত হয়। এই কাজের জন্য, অর্থাৎ রক্ত সঞ্চালনের জন্য যে অঙ্গগুলো কাজ করে, সেগুলো হচ্ছে হৃৎপিণ্ড কাজ করে, রক্তবাহিকা মানে যারা বহন করে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিরা, ধমনী, রক্ত জালিকা বা কৌশিক জালিকা বলে এটাকে। এরা মূলত রক্ত পরিবহনের কাজ, সারা দেহে পরিবহনের কাজটা করে। আর মূল ভূমিকাটা পালন করে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালিত হওয়ার জন্য অন্যান্য অঙ্গগুলো সহায়ক হিসাবে কাজ করে। তো হৃৎপিণ্ডে রক্তের তার মূল উপাদান হচ্ছে আমাদের এখানে রক্ত। এই রক্তের আমরা এখানে জানবো যে রক্তের উপাদান কয়টি, রক্তের পানি অংশ কতটুকু, কোন অংশের কী কাজ, রক্ত উপাদান যে কণিকাগুলো আছে, সেই কণিকাগুলো আসলে কী কাজ করে শরীরে, সেগুলো না থাকলে আমাদের কি সমস্যা হতো, শিরা, ধমনী কীভাবে রক্ত সঞ্চালন করে, এবং ব্যতিক্রমী শিরা, ব্যতিক্রমী ধমনী আছে, তাদের সম্পর্কে আলোচনা। মূলত এই কাজটা, এই অধ্যায়টাই হচ্ছে হৃৎপিণ্ড, শিরা, ধমনী, রক্তকণিকা, রক্তের গ্রুপ, এগুলো নিয়ে হচ্ছে আলোচনা। এবং হৃদযন্ত্রকে কী করলে আমরা হৃদযন্ত্রটাকে সুস্থ রাখতে পারবো, কি কি কারণে আমাদের হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সম্পর্কে হচ্ছে এখানে আলোচনা। তো প্রথম টপিকে হচ্ছে আমাদের রক্ত। প্রথমেই আমরা রক্ত নিয়ে আলোচনা করব। আমরা স্তন্যপায়ী প্রাণী যারা আছে, আমাদের প্রত্যেকের শরীরেই রক্ত প্রবাহমান। রক্ত হচ্ছে প্রাণীদেহের এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ, তোমরা দেখছো রক্তের কালার হচ্ছে লাল, অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত, নোনতা লাগবে, খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তাহলে রক্তটা কি আসলে? রক্ত হচ্ছে এক ধরনের লাল রঙের অস্বচ্ছ, মানে একদম স্বচ্ছ টলটলে না, পানির মতো নয়,
এর কোষীয় অবস্থা লবণাক্ত এবং কিছুটা ক্ষারধর্মী তরল পদার্থ, ক্ষারধর্মী তরল। আমাদের যে কলা বা টিস্যু আছে তার মধ্যে যে আবরণী কলা, পেশি কলা, যোজক কলা, স্নায়ু কলা, তার মধ্যে এই রক্ত হচ্ছে যোজক কলার অন্তর্গত। তাহলে অস্বচ্ছ পদার্থ যেটা কিনা এক ধরনের তরল যোজক কলা বা যোজক টিস্যু। আমরা যারা পূর্ণবয়স্ক মানুষ আছি তাদের শরীরে অন্তত 5 থেকে 6 লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের পুরো ওজনের 100 ভাগের 8 ভাগ। তাহলে এখানে তোমার যেহেতু অধ্যায়ের উপর জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগমূলক প্রশ্ন থাকে, সৃজনশীলে থাকে, তারপরে হচ্ছে এমসিকিউতে থাকে, এজন্য প্রত্যেকটা লাইন তুমি বইটা যখন পড়বে, প্রত্যেকটা লাইন যেখানে তোমার মনে হয় যে কোনো পয়েন্ট আউট করার মতো অংশ আছে, সেখানে অন্য কোনো কালার, সবুজ কালি বা হাইলাইট পেন দিয়ে একটু আন্ডারলাইন করে রাখবে, যাতে তোমার ওই লাইনটা চোখে পড়ে, তুমি এমসিকিউটা সহজে অ্যান্সার করতে পারো। যে কথাগুলো বললাম এর উপর প্রথমেই প্রশ্ন আসে, আমি প্রশ্ন সাথে সাথে দিচ্ছি, তোমরা সেই প্রশ্নগুলো বই থেকে উত্তরটা সব পাবে, পড়ে নেবে। আমি প্রশ্ন দিচ্ছি এবং উত্তরগুলো বুঝাই দিচ্ছি। প্রথমেই প্রশ্ন আসবে রক্ত কি। 2 নাম্বার ছোট প্রশ্ন আসতে পারে যে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দেহে কত লিটার রক্ত থাকতে হবে। একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির দেহে রক্তের পরিমাণ কত বা কত লিটার রক্ত থাকবে। আচ্ছা, 3 নাম্বার, দেহের ওজনের শতকরা কত ভাগ রক্ত থাকবে। দেহের ওজনের শতকরা কত ভাগ রক্ত থাকে। 4 নাম্বার কোশ্চেন হতে পারে, দেখো রক্তরস যেখানে আছে সেখানে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তটা লাল দেখায়। রক্ত লাল হওয়ার কারণ হচ্ছে হিমোগ্লোবিন নামক এক ধরনের রক্তকণিকার অংশ রয়েছে, যেটা কিনা লৌহ গঠিত প্রোটিন জাতীয় পদার্থ, যার কারণে রক্তের রং লাল হয়। হিমোগ্লোবিনের কারণে রক্তের রং লাল হয়। আমার প্রশ্ন হতে পারে রক্তের রং লাল হয় কেন। 5 নাম্বার প্রশ্ন, দেখো এই হিমোগ্লোবিন কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। কার্বন ডাইঅক্সাইডের বেশিরভাগ কার্বনেট আয়ন হিসাবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। আচ্ছা, কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, আর ফুসফুসে পরিবাহিত হওয়ার সময় এরা বাইকার্বনেট আয়ন হিসাবে পরিবাহিত হয়। এবার খুবই ইম্পর্টেন্ট টপিক হচ্ছে রক্তের উপাদান। আমরা এরপরের টপিকে যাচ্ছি যে রক্তের উপাদান এবং তার কাজ। রক্তের উপাদান, আরটা হচ্ছে রক্তের কণিকা। রক্তের উপাদান হচ্ছে এর মধ্যে কি কি উপাদান নিয়ে গঠিত। এর 2টা অংশ আছে, একটা হচ্ছে এক অংশে রক্তকণিকা ধরো, আরেক অংশ হচ্ছে জলীয় অংশ বা পানি। প্রধান উপাদানের মধ্যে রক্তরস, রক্তের যতগুলো উপাদান আছে তার মধ্যে রক্তরস একটা উপাদান, আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস হচ্ছে যেটা পানীয় অংশ, সেটা হচ্ছে রক্তরস। পুরো রক্তের 55% অর্থাৎ 55% হচ্ছে রক্তরস, আর বাকি 45% রক্তের মধ্যে রক্তকণিকা থাকে। যদি আমরা রক্তরসকে আলাদা করি তাহলে একটা হলুদ বর্ণের পদার্থ, হলুদ বর্ণের পানীয় অংশ দেখব। রক্তকণিকাগুলো রক্তরসে ভাসমান অবস্থায় থাকে। তাহলে রক্তের উপাদান কয়টি? প্লাজমা বা রক্তরস এবং হচ্ছে রক্তকণিকা। তাহলে এর উপাদান হচ্ছে 2টা, একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস, আরেকটি হচ্ছে রক্তকণিকা।
তাহলে এখানে এটা হচ্ছে রক্তরস, পানীয় অংশ, আর কণিকাগুলো রসের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। 5 নম্বর প্রশ্ন হতে পারে যে রক্তের উপাদান কি কি? রক্তের উপাদান কি কি? এখানে আবার তোমার এখানে পুরো অংশটা দেয়া আছে যে কোনটা কত পার্সেন্ট থাকবে। রক্তরসের পরিমাণ হচ্ছে 55%, আর বাকি 45% হচ্ছে রক্ত কণিকা। তাহলে প্রশ্ন হতে পারে শতকরা কত ভাগ রক্তরস, রক্তে শতকরা কত ভাগ রক্তরস এবং কত ভাগ রক্ত কণিকা রয়েছে। আমরা প্রশ্ন দিতে পারি যে রক্তে শতকরা কত ভাগ রক্তরস ও কত ভাগ রক্ত কণিকা রয়েছে। দেখো এবার রক্তরসের মধ্যে রক্তকণিকাগুলো ভাসমান অবস্থায় থাকে। এবার আমরা আলোচনা করব রক্তরস কি। রক্তরস বা প্লাজমা। দেখো এই রক্তরস বা প্লাজমা তরল অংশে কী কী থাকবে? প্রায় 90 ভাগে এর মধ্যে থাকে পানি, আর বাকি 10% বা 10 ভাগের মধ্যে বিভিন্ন জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে। তাহলে এর মধ্যে 90% হচ্ছে পানি, আর 10% হচ্ছে থাকে জৈব ও অজৈব, অর্থাৎ কার্বনযুক্ত পদার্থ ও কার্বন ছাড়া পদার্থ থাকবে এর মধ্যে। তাহলে এখানে প্রশ্ন হতে পারে 7 নাম্বার, রক্তরসে শতকরা কত ভাগ পানি ও শতকরা কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে? রক্তরসের এই অংশের উপর যে রক্তরসে কত ভাগ পানি থাকে 100 ভাগের মধ্যে এবং কত ভাগ জৈব ও অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থগুলো কি কি? যেমন বিভিন্ন পদার্থের আয়ন, সেই আয়নগুলো হচ্ছে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, তারপরে হচ্ছে ফসফরাস, আয়োডিন, এবং কিছু গ্যাসীয় পদার্থ থাকে যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এই ধরনের গ্যাসীয় পদার্থ এর মধ্যে থাকে। আচ্ছা, রক্তরসের অজৈব পদার্থগুলো কি কি? নয় নাম্বার দেখো। তাহলে অজৈব পদার্থ, জৈব পদার্থ আছে কিছু, সেটা কি তার পরিমাণ হচ্ছে, তার বিষয় টপিকগুলো হচ্ছে যে রক্তরসের মধ্যে জৈব পদার্থের উপাদানগুলো কী কী? একটা হচ্ছে খাদ্যসার। আমরা যখন খাবার গ্রহণ করি, পরিপাক হওয়ার পর খাবারটা কিন্তু শরীর গ্রহণ করতে পারে না, খাদ্য রসটাকে গ্রহণ করে, পুষ্টি যেটা সেটাকে গ্রহণ করে, সেটাই হচ্ছে খাদ্যসার। এর মধ্যে কী কী থাকে দেখো? গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, স্নেহ পদার্থ, ভিটামিন। বিভিন্ন খাবারে আমরা বিভিন্ন ভিটামিন পাই, ভিটামিন এ, ডি, ই, কে। সেই ভিটামিনগুলো, উপাদানগুলো আমাদের রক্তের মধ্যে চলে যায়, জৈব উপাদানগুলো। গ্লুকোজ শর্করা জাতীয় খাদ্য, অ্যামিনো অ্যাসিড আছে, স্নেহ পদার্থ আছে, রেচন পদার্থ, ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন। প্রোটিন আছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন আর প্রথ্রম্বিন। প্রতিরক্ষামূলক দ্রব্য, যেগুলো শরীরে প্রতিরোধ ক্ষমতা যাদের কারণে আমাদের টিকে থাকে, তারা অনেকটা প্রহরীর মতো কাজ করে, অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন। বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন রকমের হরমোন আছে, যে হরমোনগুলোর কারণে আমাদের শরীরে বিভিন্ন রকমের কার্যকলাপ ঠিকমতো সংঘটিত হয়। তাছাড়া আছে কোলেস্টেরল,
লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি নানা রকমের জৈব আছে। তাহলে এখানে 6 রকমের জৈব উপাদানের কথা বলা হয়েছে। তো 6 রকমের সবগুলোই তোমার থাকতে হবে, কারণ এমসিকিউতে প্রশ্ন আসতে পারে নিচের কোন জৈব উপাদানটি রক্তরসে বিদ্যমান। ধরো অজৈব থেকে দিয়ে দিল 3টা আর জৈব থেকে 1টা, সেই জৈব কোনটা খুঁজে পেতে হলে তোমার নামগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে প্রশ্ন হচ্ছে রক্তরসে, এটা একটু বড় প্রশ্ন হবে, পাশে লিখে দিলাম, বলো যে রক্তরসে জৈব উপাদানগুলো কি কি? দশ নম্বর প্রশ্ন, রক্তরসের কাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্তরসে, কারণ রক্তরসের মধ্যে আমাদের শরীরের যে বিভিন্ন কার্যকলাপ সংগঠনের একটা মূল উপাদান হচ্ছে রক্তকণিকা। সেই কণিকাগুলো এর মধ্যে ভাসমান অবস্থা থাকে। দেখো, রক্তকণিকা সহ রক্তরসে দ্রবীভূত যে খাদ্য সার, খাবারের যে অংশ বা পুষ্টি উপাদান, সেটা রক্তের মাধ্যমে কিন্তু শরীরের এক অংশ থেকে আরেক অংশে পরিবাহিত হচ্ছে। টিস্যু থেকে বজ্র নির্গত হচ্ছে, যেটা আমাদের রেচনের কাজ হয় বৃক্কের মাধ্যমে। বৃক্ক বা কিডনি তোমরা জানো, সেটা ছাকন যন্ত্র হিসাবে কাজ করে, সেখানে এর মাধ্যমে বিভিন্ন ইউরিক অ্যাসিড আমাদের শরীর থেকে বের হয়ে যায়, এবং এই কাজটা করার জন্য রক্তরস ভূমিকা পালন করে। শ্বসনের ফলে কোষে সৃষ্ট যে কার্বন ডাই অক্সাইডকে বাইকার্বনেট হিসাবে ফুসফুসে নিয়ে আসে এই রক্তরস। রক্ত জমাট বাঁধার জন্য আমাদের শরীরের কোনো অংশ যদি কেটে যায়, তাহলে কিন্তু রক্তক্ষরণটা বন্ধ হয়ে যায়। যদি রক্তকণিকা, তোমরা জানো যে অনুচক্রিকা, সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, তাহলে এই কণিকাটা এই জমাট বাঁধার কাজ করে বলে আমাদের রক্তক্ষরণ হয় না কোথাও কেটে গেলে। হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি বিভিন্ন অংশে, দেহের বিভিন্ন অংশে বহন করে। হরমোন, এনজাইম, লিপিড, তাহলে হরমোন জাতীয় পদার্থের কারণে একজন মানুষের শরীরের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া থেকে শুরু করে অন্যান্য যে কার্যকলাপগুলো আছে ঠিকমতো হওয়ার জন্য কিন্তু হরমোনের ভূমিকা অনেক। রক্তের অম্ল ক্ষার অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের যে ভারসাম্য, যদি অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের যে পাকস্থলীতে অ্যাসিডিটি হয় সেটা আবার নিরসনের জন্য সেখানে ক্ষার জাতীয় পদার্থ হলে বিক্রিয়া হয়ে কী হয়, যায় নিষ্ক্রিয় হয়ে যায়। এই কাজগুলা সমতা বিধানের জন্য, মানে যাতে ভারসাম্য ঠিক থাকে, সেই কাজটাও কিন্তু রক্তরসে ভূমিকা পালন করে। তাহলে এখানে আরেকটা বড় প্রশ্ন 10 নাম্বার এবং শেষ প্রশ্ন, যে রক্তরসের কাজ কি কি? এখানে পয়েন্ট করা আছে কি কি কাজ, পয়েন্ট আকারে বই সুন্দর করে দেওয়া আছে। তোমরা এই অনুযায়ী এই 2টা বড় প্রশ্ন দিলাম আর 8টা কিন্তু ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো পড়া থাকলে তুমি রক্তরস সম্পর্কে এমসিকিউ, জ্ঞানমূলক বা অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে সহজেই তুমি অ্যান্সার করতে পারবে। আবারও বলছি, সবসময় মূল বইটা ভালো মতো পড়বে। বইয়ের টপিকগুলো বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। আর বইয়ের টপিক সম্পর্কে তোমার ভালো জ্ঞান থাকলে প্রশ্ন যত পরিবর্তন হয়ে আসবে এগুলো তুমি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। এই জন্য যেই টপিকটা আমি পড়ালাম আজকে, রক্ত এবং রক্তরস সম্পর্কে আর প্রাথমিক রক্ত সম্পর্কে, এই 10টা প্রশ্ন খুব ভালো মতো পড়বে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা পরবর্তী টপিক শুরু করব এবং চ্যাপ্টারটা আঁকানোর চেষ্টা করব। সবাই আশা করি রেগুলার ক্লাসগুলো দেখবে, আমাদের সাথে থাকবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি গ্রহণ করবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।